আপনি ঈশ্বরকে উপলব্ধি করতে চান, সমগ্র অস্তিত্বের যেটা প্রকৃত সত্য বা ট্রুথ সেটাকে আপনি রিয়েলাইজ করতে চান, আপনার অভিজ্ঞতা দিয়ে সেটাকে আপনি অনুভব করতে চান। সেটা কি? যেটাকে আমরা সাধারণত বলে থাকি কি গড রিয়েলাইজেশন, ঈশ্বরকে উপলব্ধি করা বা তার সাথে সম্মিলিত হয়ে যাওয়া, তার সাথে মিলিয়ে যাওয়া, অথবা সেলফ রিয়েলাইজেশন, নিজের প্রকৃত যে সত্তা সেটাকে উপলব্ধি করে নেওয়া। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে গড রিয়েলাইজেশনকে অ্যাচিভ করতে পারি বা সেলফ রিয়েলাইজেশনকে অ্যাচিভ করতে পারি। নাও এই গড রিয়েলাইজেশনকে অ্যাচিভ করার জন্য 8টা ডিফারেন্ট স্টেপস আছে। সেই 8টা স্টেপসের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। যেমন ফর এক্সাম্পল যদি কেউ একটা প্রফেসর হতে চায়, ফিজিক্সের প্রফেসর, ওকে, তাহলে সে কীভাবে হবে? প্রথমে তাকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করতে হবে, তারপর 11-12 থেকে সায়েন্স নিয়ে পড়তে হবে, তারপর হচ্ছে তাকে অনার্স করতে হবে লাইক ফিজিক্সের উপরে, তারপর তাকে এমএসসি করতে হবে, তারপর তাকে হচ্ছে এমএসসি করার পর তাকে নেট কোয়ালিফাই করে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে হবে, তারপর 5 বছর পিএইচডি করতে হবে, করার পর এবার সে প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারে, ওকে, অথবা সে আরও পোস্ট পিএইচডি করতে পারে, করার পর তারপরে প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারে, ওকে। সো দিস আর দ্য স্টেপস। ঠিক সেরকমই গড রিয়েলাইজেশনের জন্য অনেকগুলো স্টেপস আছে। এটা জাস্ট এমনিই নয় বা হঠাৎ করে হয়ে যায় না, বা আমি অনেক মেডিটেশন করে নিলাম তাহলে হয়ে যাবে, বিষয়টা এমন নয়। সেই স্টেপসগুলোর মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হবে। অনেক প্রাচীনকালে যারা মুনি ঋষি বা অনেক স্পিরিচুয়াল স্কলার যারা, তারা এই বিষয়ে অনেক রিসার্চ করেছে। রিসার্চ মানে তারা বিভিন্ন রকম উপলব্ধি করেছে, বিভিন্ন রকমের প্র্যাকটিসেস করেছে, করার পর তারা হচ্ছে এই পথগুলোকে খুঁজে পেয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছে কি পতঞ্জলি। পতঞ্জলি হচ্ছে মানে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে বা ইন্ডিয়ান ফিলোসফি যদি আমরা বলি, তাহলে ওয়ান অফ দ্য মোস্ট গ্রেট স্কলার, সব থেকে মানে খুব মনুমেন্টাল একজন স্কলার, ওকে। তো পতঞ্জলি তার রাইটিংয়ের মধ্যে 8টা ডিফারেন্ট স্টেপের কথা বলে গেছে। তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং বিশেষ করে আমরা ফোকাস করব লাস্ট যে স্টেপটা সেটার উপরে, ওকে। কারণ সেটা সম্পর্কে আমাদেরকে অফকোর্স আমাদেরকে প্রত্যেকটা স্টেপ সম্পর্কে জানতে হবে, কিন্তু এক্ষুনি আমরা তো প্র্যাকটিস করছি না, ওই জন্য আমরা লাস্ট স্টেপটাতে ফোকাস করবো। তার কিছু কারণ আছে। সবার প্রথম হচ্ছে কি ইয়াম, তারপর নিয়ম, তারপর হচ্ছে আসনা, তারপর প্রাণায়ামা, তারপর হচ্ছে প্রত্যাহার, তারপর ধারণা, ধ্যানা, সমাধি। প্রথমে হচ্ছে ইয়ম, তারপর নিয়ম, তারপর আসনা, তারপর কি প্রাণায়ামা, তারপর প্রত্যাহার, তারপর ধারণা, ধ্যানা, সমাধি। এই যে লাস্টের যে 3টে স্টেজ ধারণা, ধ্যানা, সমাধি, এইটাকেই জেনারেলভাবে বা খুব প্রচলিত অর্থে বলা হয় কি মেডিটেশন। কিন্তু কোনো মানুষ প্রকৃত মেডিটেশনের অভ্যাস করতে পারবে না যতক্ষণ না সে তার আগের যে 5টা স্টেপস আছে তার মধ্যে দিয়ে যাচ্ছে, ওকে। তো স্পিরিচুয়াল বা ট্রু যে মেডিটেশন সেটা অত্যন্ত ডিফিকাল্ট হয়, কিন্তু সেটা প্র্যাকটিস করা সম্ভব। আজকের ভিডিওতে আমরা এই 8টে স্টেপস নিয়ে আলোচনা করব এবং বিশেষ করে ফোকাস করব লাস্ট স্টেপটাতে। আমরা সবাই বেঁচে আছি, অথচ আমরা আমাদের জীবনকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিই না বা মূল্য দিই না। আমরা মনে করি যে আমরা যেন আমাদের জীবনকে খুব গুরুত্বপূর্ণ, আমাদের কাছে খুব মূল্যবান, কিন্তু প্রকৃত অর্থে এমনটা নয়। আমরা আমাদের জীবনকে মূল্য দিই না। আমাদের জীবনটা কিছুটা একটা বডির মতো বা একটা শরীরের মতো। যেমন একটা শরীরের সব থেকে গভীরতম একদম ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে কি স্কেলিটন, ওকে। তার উপরে কি থাকে বিভিন্ন রকমের মানে শিরা, উপশিরা, রক্ত বা বিভিন্ন রকমের অর্গ্যানস ইত্যাদি ইত্যাদি। আর তার উপরে কি থাকে হচ্ছে স্কিন, ওকে, একদম শরীরের যে মাংস পেশি এবং স্কিন সেগুলো। তো যদি আমার স্কিনে কোনো ডিজিজ হয় বা কোথাও কিছু অসুবিধা হয় তারপরে আমি বেঁচে থাকতে পারবো। যদি আমার ভিতরের যে অর্গ্যানসগুলো আছে সেখানে যদি ড্যামেজ হয়, যদি আমার একটা কিডনি একটু নষ্ট হয়ে যায় বা হচ্ছে আমার আইসাইটটা একটু দুর্বল হয়ে যায়, তারপরে আমি বেঁচে থাকতে পারবো। কিন্তু যদি স্কেলিটন জিনিসটাই না থাকে, শরীর থেকে যদি এটা বাইরে বার করে নেওয়া হয়, তাহলে হচ্ছে আমি আর লাইফকে কন্টিনিউ করতে পারবো না। স্কেলিটন হচ্ছে কি একদম ভিত, যেমন একটা ঘর বা বিল্ডিং তৈরি করলে তার যেমন ভিত হয় মাটির নিচে, যেটা দেখা যায় না, ওই ভিতটা যদি পোক্ত না হয়, যদি শক্ত না হয়, তাহলে তার উপরে 1তলা বা 2তলা বাড়ি করার পরে তুমি আর সেটাকে বাড়াতে পারবে না বা সেটা ভেঙে পড়ে যাবে। ঠিক তেমনই আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কি 3টে জিনিস যেটা আমাদের জীবনের ভিতটাকে তৈরি করে, শক্ত করে, যেমন ঠিক স্কেলিটন সেটার মতো। সেটা কি? একটা হচ্ছে কি পারপাস, আর একটা হচ্ছে কি সিস্টেম, আর একটা হলো কি আমাদের মেন্টাল মডেল। তো আমাদের লাইফের পারপাস কি, আমরা প্রকৃত অর্থে কী পেতে চাই, কী অ্যাচিভ করতে চাই জীবনে, সেটা জানতে হবে। দ্বিতীয়, আমাদের ডেলি রুটিনটা কী, আমাদের হ্যাবিটসগুলো কী, আমরা কীভাবে ডিসিশন নেব, কীভাবে টাইম ম্যানেজমেন্ট করব, কীভাবে আমরা প্রোডাক্টিভ হব, এটসেট্রা, সেগুলো জানতে হবে। এটা হচ্ছে আমাদের লাইফের সিস্টেম। এবং থার্ড যেটা কি, সেটা হলো আমাদের মেন্টাল মডেল। আমরা কী করে কনসেন্ট্রেট করব, আমরা কী ধরনের জিনিসে বিশ্বাস করি, কোনটাতে বিশ্বাস করব না, বা হচ্ছে আমরা কী করে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে বাড়াবো, কী করে আমরা চিন্তা করব কোনো জিনিস, ইত্যাদি ইত্যাদি। এই 3টে জিনিস যখন আমরা একই সরল রেখায় নিয়ে আসি, তখন হচ্ছে কি আমাদের লাইফের যে ভিত বা একদম মাটির নিচের যে অংশটা, কোনো একটা গাছের যেমন শিকড় হয়, সেই অংশটাতে আমরা কাজ করছি।
যখন পোক্ত হয় বা শক্ত হয়, তখন অটোমেটিক্যালি উপরের যে অংশগুলো সেগুলোর উপরে আমরা তার প্রভাব দেখতে পাই। কিন্তু আমরা সবসময় উপরেই কাজ করতে থাকি, একদম ভেতরের যে অংশটা সেখানে আমরা কাজ করি না। এবং তার জন্যই হচ্ছে আমরা একটা কোর্স তৈরি করেছি, সেটার নাম হচ্ছে কি পারপাসফুল লিভিং। এই কোর্সে এই 3টে বিষয়ের উপরে অনেক ডিটেলসে আলোচনা করা হয়েছে, অনেক ডিটেলসে ফোকাস করা হয়েছে। এই কোর্সে তুমি জানতে পারবে যে তুমি প্রকৃত অর্থে তোমার জীবনে কী চাও, তোমার বাবা মা তোমাকে কী চাপিয়ে দিয়েছে, সোসাইটি কী বলেছে, এই চাকরি পেলে ভালো, তোমার বন্ধু করে, বা হচ্ছে বিভিন্ন অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি তোমাকে দেখিয়েছে, এরকম নয়। বিভিন্ন টেকনিকের মাধ্যমে, তুমি বিভিন্ন জিনিস জার্নালিং করার মাধ্যমে তুমি এটা আবিষ্কার করবে যে তুমি প্রকৃত অর্থে কী জীবনে অ্যাচিভ করতে চাও বা কী পেতে চাও, যেটা তোমার মনকে স্যাটিসফাই করবে। তারপর তুমি গোল সেটিং, অ্যাম্বিশন সেটিং, তোমার ভ্যালুস, সেগুলো সম্পর্কে জানবে। দেন তোমার আসবে ডেলি হ্যাবিটসে। সেটা পাওয়ার জন্য তোমার কোন কোন হ্যাবিটস তৈরি করতে হবে, কীভাবে তুমি কোনো একটা নতুন অভ্যাস তৈরি করবে, পুরোনো অভ্যাস ভেঙে ফেলবে, কী করে তুমি ডিসিশনস নেবে, কী করে তুমি টাইম ম্যানেজমেন্ট করবে, প্রোডাক্টিভ থাকবে, এটসেট্রা। যেটা হচ্ছে আমাদের সেকেন্ড পিলার এই কোর্সে। থার্ড পিলার যেটা হচ্ছে পারপাসফুল লিভিংয়ে, সেটা হচ্ছে মেন্টাল মডেল, যেখানে তুমি অ্যাটেনশন, যেখানে তুমি ইমোশনাল ইন্টেলিজেন্স, থিঙ্কিং, যেখানে তুমি তোমার বিলিভস, এগুলো সম্পর্কে জানবে অনেক ডিটেলসে। এবং এই 3টে জিনিস যখন তুমি অ্যাচিভ করে নেবে, তখন তোমার লাইফ হচ্ছে কি একটা মোশন নেবে, অনেক খুব দ্রুত, কোনো ভুল ভ্রান্তি ছাড়াই বা অনেক টাইম নষ্ট ছাড়াই, অনেক বেশি স্ট্রাগল ছাড়াই খুব স্মুথলি তুমি এগিয়ে যেতে পারবে তোমার প্রকৃত যে পারপাস বা অ্যাম্বিশন তার দিকে। ওকে, যদি তুমি এই কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে এই কোর্সে যুক্ত হতে পারো, অথবা ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তুমি এই কোর্সে যুক্ত হতে পারো। এই মুহূর্তে এই কোর্সের উপর একটা স্পেশাল ডিসকাউন্ট চলছে, তো যদি তুমি যুক্ত হতে চাও তাহলে খুব শীঘ্রই যুক্ত হয়ে যাও। ওকে, এবারে আমরা চলে আসবো আমাদের আজকের ভিডিওর টপিকে। ইয়াম মানে হলো কি নন কিলিং, কাউকে খুন করা যাবে না, মার্ডার করা যাবে না, কোনো প্রাণীকে হত্যা করা যাবে না। ট্রুথফুলনেস, সবসময় সত্যি কথা বলতে হবে। সত্যি কথা মানে হচ্ছে এরকম নয় যে আমি একটা মিথ্যা কথা না বললেই আমি সত্যি কথা বলছি, এমনটা নয়। কোনো একটা কথা যেটা সত্য সেটাকে একটু বাড়িয়ে বলা বা একটু কমিয়ে বলা, বা কোনো একটা সত্যকে অর্ধেকটা বলা বা লুকিয়ে রাখা, এগুলোও কিন্তু প্রকৃত অর্থে মিথ্যা। ওকে, একদম টু দ্য পয়েন্ট সবসময় কথা বলতে হবে, না একটু আমরা বাড়িয়ে চাড়িয়ে বলতে পারবো না, ঠিক আছে, বা আমরা একটু কমিয়ে বলতে পারবো না। এবং বেশি কথা বলা মানেই হচ্ছে কি সেই সত্যের পরিমাণটা কমে যাওয়া বা সেটা বিকৃত হতে শুরু করা। তো সবসময় সত্য কথা বলতে হবে। তারপর নন স্টিলিং, কোনো কিছুকে আমরা চুরি করতে পারবো না। দেন হচ্ছে কি কন্টিনেন্স মানে বেসিক্যালি নিজের ফিলিংস আর ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারা, বিশেষ করে সেক্সুয়াল যে আর্জ বা যৌন কামনা বা আকাঙ্ক্ষা, সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এটা হচ্ছে প্রাথমিক পদক্ষেপের মধ্যে। এরপরে হচ্ছে কি নন রিসিভিং, অর্থাৎ কারোর থেকে কোনো রকম আমরা গিফট বা কোনো কিছু আমরা রিসিভ করতে পারবো না। কেউ আমাদেরকে একটা কিছু খেতে দিল বা হচ্ছে আমাদেরকে কোনো জামা কাপড় দিল, এটসেট্রা, সেগুলো আমরা করতে পারবো না। এগুলো সব কিছু কোথায় পড়ছে? ইয়াম, একদম প্রাথমিক বা একদম প্রথম যে স্টেপ তার মধ্যে। যখন আমরা এটাকে মাস্টার করে নিলাম, দ্বিতীয় স্টেপে আমরা তখন চলে আসছি, তখন হচ্ছে কি নিয়ামাস বা নিয়াম মানে হচ্ছে কি, নিয়ামাস মানে হচ্ছে কি এক্সটার্নাল আর ইন্টারনাল পিউরিফিকেশান। আমাদের বহিরাগত যে অস্তিত্ব, মানে আমাদের শরীরের উপরের অংশ যেটা আমরা দেখতে পাই সেটা, এবং আমাদের মনের ভিতরে, সেটাকে হচ্ছে পিউরিফাই করা। ওকে, মনের ভিতরে সবসময় ভালো ভালো চিন্তা করা, বা হচ্ছে সবসময় স্নান করা, ব্রাশ করা, ঠিকঠাকভাবে বডিটাকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেন শরীর নোংরা না থাকে। এবং তার সঙ্গে কী হচ্ছে, স্টাডি করা, পড়াশুনো করা, বিভিন্ন জিনিস জানা, এবং হচ্ছে সবসময় ভালো ভালো চিন্তা করতে থাকা মনে। ওকে, এটা হচ্ছে কি নিয়ামাসের মধ্যে পড়ে। এবং সবসময় হ্যাপি থাকার চেষ্টা করা, মনের ভিতরে একটা কন্টেনমেন্ট বা পরিপূর্ণতা। নিয়ামাসের পরে আমরা চলে আসবো কি আমাদের থার্ড যে স্টেপ, সেটা হচ্ছে কি আসানা। আসানা মানে কি? আসানা মানে হচ্ছে পশ্চার, বা আমরা যেভাবে বসে থাকি বা দাঁড়িয়ে থাকি এটসেট্রা। এই পশ্চার হচ্ছে ফার্ম হতে হবে, অর্থাৎ যখন আমরা একটা জায়গাতে বসি তখন আমাদের সিদ্ধাটা সোজা থাকতে হবে। ওকে, আমাদের স্পাইনাল কর্ড স্ট্রেট থাকতে হবে, অ্যান্ড দেন আমরা যেন একটা জায়গাতে যেন স্থির হয়ে বসে থাকতে পারি বেশ কিছুক্ষণ জুড়ে। কিছুক্ষণ বসার পর যেই 1-2 মিনিট 3 মিনিট যেই হয়, তখন আমাদের মনে হয় হাতে কোথাও একটা চুলকাচ্ছে, মাথায় একটা কিছু চুলকাচ্ছে, বা এখানে কোনো একটা মশা বসেছে, বা হচ্ছে মনে হচ্ছে যেন পায়ে ব্যথা করছে, পিঠে ব্যথা করছে, এটসেট্রা। ওকে, আমরা বেশিক্ষণ এক জায়গাতে চুপচাপ স্থিরভাবে বসে থাকতে পারি না, বিশেষ করে চোখ বন্ধ করে। তো আমাদেরকে কি এই যে সিটেড পজিশন, অর্থাৎ চুপচাপ এক জায়গাতে পাগুলোকে জড়ো করে যেমন আমরা বসে থাকি সাধারণত, সেইভাবে বসে থাকাটা অভ্যাস করতে হবে। এটা হচ্ছে কি আমাদের থার্ড স্টেপ, আসানা। এবং আমরা সাধারণত যখন বসে থাকি বা শুয়ে থাকি সবসময় বডিটাকে দুমড়ে রাখি বা হচ্ছে নিচু হয়ে থাকি এটসেট্রা, সেগুলো করা যাবে না। আসানাটা সবসময় ঠিকঠাক রাখতে হবে। ওকে, এটা হচ্ছে থার্ড স্টেপ। নাও বিভিন্ন জায়গাতে আমরা যখন ইয়োগা শিখতে যাই বিভিন্ন ক্লাসে, তো তখন যেগুলো শেখানো হয় সেটা হচ্ছে কি এই আসানাস পর্যন্তই শেখানো হয় বেসিক্যালি, যে তুমি সূর্য নমস্কার করো, বা হচ্ছে হাতটাকে এইভাবে করো, বডিটাকে এইভাবে বেন্ড করো, এটসেট্রা, যাতে করে আমাদের ফিজিক্যাল যে অ্যাসপেক্টটা সেটা যেন আমাদের প্রপারলি স্ট্রং হয় আর কি। ওকে, আমাদের আসানাসটা যেন ফার্ম হয়। আসানাসে আমরা সাকসেসফুল হচ্ছে সেটা কী করে বুঝবো?
বেসিক্যালি যখন আমরা একটা জায়গাতে চুপচাপ বসে থাকতে পারবো, হাতে পায়ে না চুলকিয়ে বা হচ্ছে কোথাও হাত না দিয়ে বা জামাটাকে না নাড়িয়ে বা হচ্ছে চোখ না খুলে, চোখ খুলেও যদি রাখি তাহলে আমাদেরকে একদিকে দৃষ্টি রাখতে হবে। ওকে, মানে সিটেড পজিশনটা আমরা যেন 30-40 মিনিট জন্য চুপচাপ যেন এক জায়গায় বসে থাকতে পারি, এটা হচ্ছে কি আসানাস। ওকে, এরপরে হচ্ছে আমরা চলে আসবো কি আসানাসের পরে প্রাণায়ামা। প্রাণায়ামা মানে হলো কি কন্ট্রোলিং অফ দ্য ব্রেথ, অর্থাৎ আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারা। এবার এই প্রাণায়ামের আবার অনেক রকম মানে আছে, ঠিক আছে? আমি 8টা স্টেপসকে জাস্ট উপর জাস্ট আলোচনা করছি, প্রত্যেকটা স্টেপসকে অনেক ডিটেলসে গিয়ে স্টাডি করতে হয়, ঠিক আছে? আমি এখন অত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট আমি টোটাল আউটলাইনটা আমি এই ভিডিওতে আলোচনা করব, তারপরে পরবর্তী সময় আমরা প্রত্যেকটা স্টেপসকে ডিটেলসে আলোচনা করবো আলাদা আলাদাভাবে। ওকে, না এই যে প্রাণায়ামা, এটার মানে হচ্ছে কি আমরা যে ব্রিদিং করি, মানে ব্রিদ ইন ব্রিদ আউট, নিঃশ্বাস প্রশ্বাস যে আমরা নিচ্ছি সেটা হচ্ছে তার রিদিম, তার ভলিউম, তার যে মানে ফ্রিকোয়েন্সি, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, সেগুলোকে একটা সঠিক সজ্জাতে সাজাতে পারে। একটা শিশু যেরকমভাবে আর কি ব্রিদ ইন ব্রিদ আউট করে সেটা হচ্ছে পারফেক্ট, সেটা সঠিক। কিন্তু যত আমরা বড় হতে থাকি তত আমাদের মানে নিঃশ্বাস প্রশ্বাস যে নেওয়া এবং প্রশ্বাস যে ছাড়া, এটা হচ্ছে বিকৃত হতে থাকে। কারণ আমরা যখন রেগে যাই তখন আমাদের ব্রিথটা চেঞ্জ হয়ে যায়, লাইক আমরা যখন অন্যরকম কোনো একটা ইন্টেন্স ডিপ্রেশনে থাকি তখন অন্যরকম ব্রিদ ইন ব্রিদ আউটটা অন্যরকম হয়। যত আমাদের বয়স হতে থাকে তত হচ্ছে বারবার করে এই বিভিন্ন রকম আবেগ অনুভূতি এগুলোকে ভোগ করার মাধ্যমে আমাদের ব্রিদিংয়ের যে প্যাটার্নটা সেটা পাল্টে যায়, যেটা আমাদের পার্সোনালিটি বা আমাদের যে চিত্তা বা আমাদের যে মনের যে গঠনটা তার সাথে হচ্ছে কানেক্টেড থাকে। ওকে, এবার একটা শিশু যখন জন্ম হয় তখন তার ব্রিদিংটা ঠিকঠাক থাকে, সঠিক থাকে। ওকে, আমরা প্রাণায়ামা প্র্যাকটিস করার মাধ্যমে সেই ব্রিদিংটাকে অ্যাচিভ করতে পারি, বা সেই ব্রিদিংটাকে অ্যাচিভ করার পর আমরা ধীরে ধীরে আরও অ্যাডভান্স লেভেলের প্রাণায়ামে অ্যাচিভ করতে পারি। প্রাণায়ামা মানে হচ্ছে বেসিক্যালি ব্রিদিংটাকে প্রপার করা, সঠিক করা, কারেক্ট করতে পারা। ওকে, এবার এটার অনেক রকম মেথড আছে, তো আমরা অনেক ভুল ভালো অনেক মানুষ শেখায়, আমি নিজে ইউটিউবে দেখেছি। তো সঠিক পদ্ধতিতে না শিখলে দ্যাট উইল নট হেল্প ইউ টু গ্রো স্পিরিচুয়ালি। তাতে আপনার মাইন্ডকে কিছুক্ষণের জন্য হয়তো 10 মিনিট 20 মিনিট বা 30 মিনিটসের জন্য হয়তো হেল্প করতে পারে, কিন্তু স্পিরিচুয়াল গ্রোথ মানে হচ্ছে একদম ডিপার লেভেল থেকে যেটা হবে, একদম শিকড় থেকে যেটা হবে, সেটা কিন্তু সবসময় হয় না। এবং সেই ধরনের প্র্যাকটিসেসগুলো প্রাথমিক স্তরে খুব একটা বেশি এফেক্টিভ হয় না, বেশ দীর্ঘ সময় জুড়ে করার পরেই আপনি তার রেজাল্ট পান। দীর্ঘ সময় মানে অ্যাটলিস্ট 3-4 মাস 6 মাস। ওকে, আচ্ছা, এটা গেল প্রাণায়ামা। এরপরে হচ্ছে কি আমাদের আসছে প্রত্যাহারা। প্রত্যাহারা হচ্ছে খুবই ডিফিকাল্ট একটা স্টেজ। ইনফ্যাক্ট এই যে 8টা স্টেজেস আছে বা স্টেপস আছে তার মধ্যে সব থেকে ডিফিকাল্ট হচ্ছে কি প্রত্যাহারা। এই প্রত্যাহারা মানে হচ্ছে কি বাইরের জগৎ থেকে আমাদের অ্যাটেনশনটা বা আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলোকে তুলে নিতে পারা, নন অ্যাটাচমেন্ট বা ডিট্যাচমেন্ট। এই বইটা আমি পড়েছি, আমার খুব ভালো লেগেছে। সো এই বইটার প্রতি আমার একটা আকর্ষণ বোধ আছে, আমার একটা মানসিক একটা এনার্জি বইটার প্রতি হচ্ছে আটকে আছে। ওকে, বা এটা আমার খুব প্রিয় শার্ট, প্রিয় জামা, বা আমার মোবাইল ফোনটা খুব ভালো, এই আমার ঘড়িটা কোথায় হারিয়ে গেল। ওকে, সেগুলো হচ্ছে কি আমাদের চেতনাটা সবসময় বহির্মুখী থাকে। তো প্রত্যাহার মানে হচ্ছে কি আমি দেখছি কিন্তু আমার অ্যাটেনশনটা বাইরে নেই, সবসময় চোখের উপরে আছে। আমি শুনছি কিন্তু আমার অ্যাটেনশনটা বাইরে নেই, সবসময় কানের বা আমার শরীরের মধ্যেই আছে। এটা হচ্ছে প্রত্যাহারা, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট স্টেজ। সব থেকে ডিফিকাল্ট হচ্ছে কি প্রত্যাহারার স্টেজটা, নিজেকে বেসিক্যালি বাইরের জগৎ থেকে তুলে নেওয়া, নিজের অ্যাটেনশনটাকে সবসময় শরীরের মধ্যে রাখা। তার মানে এই না যে আমরা অন্যদের সঙ্গে কথা বলবো না বা ইন্টারাক্ট করবো না বা কিছু দেখবো না, সেগুলো সব হবে, কিন্তু অ্যাটেনশনের যে লোকাসটা সেটা হচ্ছে আমাদের বডির মধ্যেই সবসময় থাকবে, চেতনাতে রূপ নেবে না কোনো বস্তু। ওকে, তো এটা খুবই ডিফিকাল্ট স্টেজ এবং এটাকে পরে অনেক ডিটেলসে আলোচনা করতে হবে, আদারওয়াইজ এটা পুরোপুরি বোঝাটা অনেক মুশকিল। এর পরের যে স্টেজ সেটা হচ্ছে কি ধারণা। ধারণা মানে হচ্ছে কি নিজের মনকে কোনো একটা বস্তুর উপরে ধরে রাখা। একটা আমি ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম, একটা মোমবাতি জ্বালিয়ে সেখানে আমি বসে আছি এবং চুপচাপ সেই মোমবাতির দিকে তাকিয়ে আছি বা সেটার দিকে আমি দেখছি, বেশ দীর্ঘ সময় জুড়ে আমি দেখছি। ওকে, এবং ওটা ছাড়া আমি আর অন্য কোনো কিছুই ভাববো না, ওটা ছাড়া আমি ইন্দ্রিয়ের মাধ্যমে অন্য কোনো কিছুই আমরা মানে মনের ভিতরে আমরা গ্রহণ করছি না, জাস্ট একমুখী আমরা কোনো একটা বস্তুর উপরে আমরা হচ্ছে মনোনিবেশ করছি। এটা হচ্ছে কি ধারণা। এবার এই ধারণাকে প্রথমে এক্সটার্নাল, তারপর হচ্ছে ইন্টারনাল, মনের ভিতরে কোনো একটা বস্তুর উপরে আমাদেরকে ধারণা প্র্যাকটিস করতে হয়। এবার ধারণার মধ্যেও অনেকগুলো বিষয় আছে। ওকে, যে এক্সটার্নাল কোনো একটা অবজেক্ট, বহিরাগত কোনো বস্তু, তারপর হচ্ছে মনের ভিতরের কোনো বস্তু, এবং সেগুলো আমরা কীভাবে প্র্যাকটিস করব, কতক্ষণ প্র্যাকটিস করতে হবে, এটসেট্রা এটসেট্রা, সেগুলো জানতে হয়। ওকে, তো মোটামুটি যদি আমরা বলি তাহলে ধারণা মানে হচ্ছে কোনো একটা বস্তুর উপরে দীর্ঘ সময় জুড়ে মনটাকে ধরে রাখতে পারার যে ক্ষমতা, সেটা হচ্ছে কি ধারণা। যখন এই ধারণাকে আমরা বেশ দীর্ঘ সময় জুড়ে করতে পারি তখন সেটাকে বলা হয় কি ধ্যান। ওকে, যেটাকে বেসিক্যালি বলা হয়ে থাকে মেডিটেশন শব্দটা যেখান থেকে এসছে অ্যাকচুয়ালি। যখন ইস্টার্ন এই ফিলোসফিগুলো যখন ওয়েস্টার্ন কালচারে যায় তখন হচ্ছে সেখান থেকে
মানে এই ধারণা ধ্যানা সমাধি যে লাস্টের 3টে স্টেজ এটাকে জেনারেলাইজ করা হয়, মানে একটা সাধারণ স্বাভাবিক রূপ দেওয়া হয়, তখন সেটাকে 3টেকে একসঙ্গে মেডিটেশন শব্দটা ব্যবহার করা শুরু হয়। ওকে, যার পর থেকে সবাই মেডিটেশন জিনিসটা পপুলার হয়ে গেছে, কিন্তু এই 8টা স্টেপস সম্পর্কে আমাদের কাছে নলেজ বা জ্ঞান বা আন্ডারস্ট্যান্ডিং অনেক কম, সেটা নিয়ে আলোচনা অনেকটা কম হয় বেসিক্যালি। ওকে, তো এই যে ধ্যানা আমরা প্র্যাকটিস করছি, যখন সেই ধ্যানা অনেক দীর্ঘ টাইম জুড়ে হবে এবং বেশ একটু গভীর হবে, তখন সেটা হচ্ছে কি ধারণা। ওকে, এবার এই ধারণার পরে যেটা সেটা হচ্ছে কি সমাধি। ধারণা, ধ্যানা, ধারণা, দেন সমাধি। ওকে, এই সমাধি মানে কি? সমাধি হচ্ছে কি যখন আমরা সেই অবজেক্টের উপরে আর মেডিটেশন করছি না, আমরা সেই একটা বস্তুর উপরে আর আমরা মেডিটেশন করছি না, যখন আমরা সেই বস্তুটার যে অর্থ, তার যে মিনিং, শুধুমাত্র সেইটার উপরে আমরা মেডিটেশন করছি। ধরা যাক আমি এই বইটা পড়ছি, ঠিক আছে, বা এই বইটার উপরে আমি মেডিটেশন প্র্যাকটিস করছি, অর্থাৎ ফর এক্সাম্পল প্রথমে আমি করলাম কি ধারণা, তারপর হচ্ছে আমি ধ্যানা প্র্যাকটিস করছি। এবার ধ্যানাতেই এটা একটা বস্তু, তার উপরে আমি মনোনিবেশ করছি। তো সেই শুধু বস্তু নয়, এই বস্তুটা আর এক্সিস্ট করবে না যখন আমি সমাধি স্টেটে পৌঁছাবো, তখন এই বস্তুটা শুধু যে মিনিংটা, তার যে অর্থটা, শুধু সেইটুকুই থেকে যাবে, আর কোনো কিছু নেই। কোনো বস্তুর কোনো রূপ নেই, তার কোনো রং নেই, তার কোনো স্পর্শ বা টাচ বা অনুভূতি, সব কিছু নেই, এবং সেটা মনের ভিতরে। ওকে, সেটা হচ্ছে কি সমাধি, তার সাথে আমরা ইউনাইটেড হয়ে যাবো বেসিক্যালি বলতে গেলে, সেটা হচ্ছে কি সমাধি। তো এই হলো আমাদের 8টা ডিফারেন্ট স্টেজেস অফ স্পিরিচুয়াল গ্রোথ। এবার এখানে তো গড রিয়েলাইজেশন এখনো এলো না। সমাধিতে সবাই বলে হচ্ছে ঈশ্বর প্রাপ্ত হয়ে যায়, বা সমাধি উপলব্ধি করতে পারলে হচ্ছে গড রিয়েলাইজেশন হয়ে যায়, কিন্তু বিষয়টা এতটা সহজ নয়। সমাধির মধ্যে হচ্ছে অনেক রকমের সমাধি আছে। এবার সেই যে সমাধি, তার মধ্যে হচ্ছে অনেক ভ্যারিয়েশন এবং অনেক রকমের প্র্যাকটিসেস আছে। ওকে, যখন আমরা এই লাস্টের 3টে স্টেজ, অর্থাৎ ধারণা, ধ্যানা, সমাধি, 3টেকে কোনো একটা বস্তুর উপরে আমরা যখন অ্যাপ্লাই করি, তখন সেইটাকে হচ্ছে আমরা বলি কি সময়ামা। ওকে, অর্থাৎ আমি একটা বস্তু নিলাম, তার উপরে আমি প্রথমে ধারণা, তারপর ধ্যানা, তারপর সমাধি প্র্যাকটিস করলাম। প্রথমে আমি কিছুক্ষণ ধরে এটার উপরে মন ধরে রাখছি, ঠিক আছে, তারপর ধীরে 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 দীর্ঘ সময় হচ্ছে এবং ডিপ হচ্ছে, তারপর ধীরে ধীরে হচ্ছে কি সমাধি, অর্থাৎ এটার বস্তুটার রূপ রং আর কোনো কিছু নেই, জাস্ট মনের ভিতরে একটা মিনিং আকারে এটা এক্সিস্ট করে। ওকে, তো সেটা হচ্ছে কি সমাধি। এবার এই 3টে যখন আমি একটা বস্তুর উপরে সাইমালটেনিয়াসলি করতে পারছি, মানে একইবারে আমি সমাধি পর্যন্ত যেতে পারছি একটা বস্তুর উপরে, তখন সেটাকে বলা হচ্ছে কি সাময়ামা। ওকে, সাময়ামা। অর্থাৎ প্রথম যে 5টা স্টেপ আছে সেগুলো বেসিক্যালি আমরা বলতে পারি কি এক্সটার্নাল বা বহিরাগত। তারপর যে ধারণা, ধ্যানা, সমাধি, ওইগুলোর সাপেক্ষে হচ্ছে ইন্টারনাল, ওইগুলোর সাপেক্ষে অনেক সূক্ষ্ম জিনিস, ঠিক আছে। এবার এই 3টে যে ধারণা, ধ্যানা, সমাধি, এইগুলোও অ্যাকচুয়ালি কি বলতে গেলে এক্সটার্নাল। কার সাপেক্ষে না, হচ্ছে নির্বিকল্পা সমাধি, যেটা ওকে, যেখানে কোনো কিছুর আর কোনো রূপ নেই, এবং সেটা কোনো একটা বস্তু না, বরঞ্চ সমগ্র অস্তিত্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ডের আর কোনো রূপ রং কোনো কিছুই আর নেই, কোনো কিছুই আর বেঁচে নেই, সেটাকে বলা হয় কি নির্বিকল্পা বা একটা সিডলেস সমাধি যেটাকে বলা হয়ে থাকে। ওকে, ইংলিশে বললে এই যে সিডলেস সমাধি, সেই সিডলেস সমাধি হচ্ছে সব থেকে গভীর অনুভূতি আমাদেরকে দেয়, যেটা সমাধির পরে আসে আর কি, সাধারণ যে সমাধি তার পরে আসছে। যতক্ষণ না এই নির্বিকল্পা বা এই যে সিডলেস সমাধি সেটাকে আমরা অ্যাচিভ করতে পারছি, তার আগে পর্যন্ত, মানে যখন আমরা সমাধিকে অ্যাচিভ করে নিয়েছি, তখনও কিন্তু মানে আমাদের মধ্যে বিকৃতি আছে, মানে তখন আমরা গড রিয়েলাইজেশনের থেকে দূরে আছি। মানে তারপরে হচ্ছে আমাদের শরীর বা আমাদের আকার আকৃতি বা হচ্ছে এই জগতে ফিরে আসার যে কামনা বা চাহিদা, সেগুলো থাকতে পারে। ওকে, নাও এই যে জিনিসটা, মানে তার মধ্যে কোনো রকম একটা সিড লুকিয়ে থাকতে পারে, যে সমাধি, তো সমাধির মধ্যে একটা কোনো বীজ লুকিয়ে থাকতে পারে, যেটা আমাদেরকে আবার এই জগতের প্রতি একটা চাহিদা, কামনা, বাসনা ইত্যাদিতে ফিরিয়ে আনতে পারে। কিন্তু সেই সমাধিকে যখন আমরা সিডলেস সমাধি মানে নির্বিকল্প সমাধিকে যখন অ্যাচিভ করে নিই, তখন হচ্ছে আমরা পুরোপুরি গড রিয়েলাইজেশনে পৌঁছে যাই। ওকে, তো এই তাহলে হচ্ছে আমাদের 8টা ডিফারেন্ট স্টেপস। এবারে যখন আমরা অনবরত প্র্যাকটিস করতে থাকবো, মানে এই যে 8টা স্টেপসের মধ্যে একের পর এক যখন আমরা প্র্যাকটিস করতে থাকবো এবং সবসময় যখন প্র্যাকটিস করতে থাকবো, প্রতিদিন যখন আমরা সেটাকে সময় দেবো, এবং সেটা প্র্যাকটিস করার জন্য অনেক রকমের বাধা প্রতিবন্ধকতা বা বিভিন্ন রকমের সামাজিক বা পারিবারিক বা আমাদের নর্মাল যে ডেলি লাইফ, তার মধ্যে থেকে অনেক রকম সমস্যা উঠে আসবে। সেগুলোকে সব সাইডে রেখে, সেগুলোকে ত্যাগ করে, একটার পর একটা জিনিস ত্যাগ করতে করতে আমাদের ইন্দ্রিয়গুলোকেও অ্যাকচুয়ালি একটা সময় ত্যাগ করে দিতে হবে। ত্যাগ মানে অ্যাকচুয়ালি আমাদের চেতনাটাকে আমাদের ইন্দ্রিয়ের থেকেও তুলে নিতে হবে, একটা করে সেন্স ড্রপ হয়ে যাবে। ইন্দ্রিয় যে ইনস্ট্রুমেন্ট, সেগুলো কাজ করবে না, মানে সেখান থেকে আমরা আমাদের চেতনাকে তুলে নেব, সেগুলো থেকেও আর না থাকার মতো আর কি হয়ে যাবে। ওকে, এবং আমাদের ভেতরে একটা পরিপূর্ণতা, একটা
একটা কাইন্ড অফ কমপ্লিটনেস বা একটা রিয়েলাইজেশন তৈরি হবে। ওকে, এবং আরও একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে সিডলেস সমাধি তার সঙ্গে কিন্তু স্লিপ বা ঘুম এটার কিন্তু কোনো মিল নেই। অনেকে কি করে, অনেকে এটা মনে করে বা অনেকে ইনফ্যাক্ট এটা নিয়ে বইও লিখেছে যে হচ্ছে মেডিটেশন মানে হচ্ছে যখন মানে আমরা যেমন ঘুমিয়ে পড়ি। ওকে, বাট মেডিটেশন জিনিসটাকে বোঝানোর জন্য ঘুমের সঙ্গে অনেক সময় এটাকে তুলনা করা হয় একটা রূপক হিসেবে, একটা উপমা হিসেবে, কিন্তু অ্যাকচুয়ালি তার অভিজ্ঞতাটা সম্পূর্ণই ডিফারেন্ট হয়, আলাদা হয়। ওকে, এবং অনেকে মেডিটেশন মানে ডিপ যে মেডিটেশন অ্যাকচুয়ালি বিশেষ করে আমি এখানে সমাধির কথা বলছি, সেই মেডিটেশনের সঙ্গে অনেকে হচ্ছে কি বিভিন্ন রকমের ড্রাগ বা হচ্ছে এলএসডি বা বিভিন্ন রকমের যে মানে কেমিক্যাল আমাদের বডিতে দিলে নার্ভাস সিস্টেমে সেখানে বিভিন্ন রকমের আমাদের এক্সপিরিয়েন্স হয়, তার সঙ্গে অনেক সময় তুলনা করা হয়ে থাকে কার না হচ্ছে সমাধি। কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা কিন্তু অতটা স্বাভাবিক নয়, মানে দিস আর টু ডিফারেন্ট থিংস অ্যাকচুয়ালি কমপ্লিটলি। ওকে, সেটা কেমন হয় সেটা বোঝানোর জন্য অনেক সময় হচ্ছে আমরা এই ধরনের যে বিভিন্ন রকমের ড্রাগ বা বিভিন্ন রকমের যে আয়োহস্কা থাকে, বিভিন্ন রকমের জড়িবুটি, সেগুলোকে নিয়ে আমরা একটা ডিফারেন্ট একটা স্টেট অফ কনসিয়াসনেসকে অ্যাচিভ করতে পারি, সেটা অ্যাকচুয়ালি সম্ভব। কিন্তু সেটা কিন্তু সমাধি নয়, সমাধি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। ওকে, সেটা একটা অল্টার্ড স্টেট এবং সেটা আমাদেরকে অনেক কিছু রিয়েলাইজ করতে বা অনেক কিছু ক্ল্যারিটি পেতে আমাদেরকে সাহায্য করে, কিন্তু সেটার ফলে লং টার্মে আমাদের বডি যে নার্ভস, ব্রেনের যে সেন্টার, সেগুলোর অ্যাকচুয়ালি ক্ষতি হয়। সমাধি মানে হচ্ছে একদম টোটালি ডিফারেন্ট থিং। এই স্টেপসের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে এবং সেটা তোমার প্র্যাকটিস করার মাধ্যমে স্বাভাবিকভাবে সেটা হতে হবে, নাকি কোনো বিষয় বাইরে থেকে নেওয়ার মাধ্যমে। ওকে, কারণ তুমি যখন সেটা বাইরে থেকে নিচ্ছ, সেটা কোনো ড্রাগ হোক না কেন বা হচ্ছে এনি কাইন্ড অফ কেমিক্যালস হোক না কেন, তখন বেসিক্যালি তোমাদের ডিজায়ার এক্সিস্ট করে, চাহিদা, কামনা, বাসনা তুমি এখনো নিজেকে বডির সাথে আইডেন্টিফাই করে রেখেছো। ওকে, এবং এই প্রত্যেকটা স্টেপসকে হচ্ছে কি ফোর্সফুলি যেন না করা হয়, একদম মানে খুব টাইম নিয়ে ধৈর্যের সঙ্গে প্র্যাকটিস করতে হবে। বিকজ ফোর্সফুলি যখনই কেউ এগুলোকে করার চেষ্টা করে বা খুব জাম্প দিয়ে করার চেষ্টা করে, তখন অনেক রকমের প্রবলেমস হয়। কারোর হাত পা ভেঙে যেতে পারে, কারোর কোনো একটা অংশ প্যারালাইসিস হয়ে যেতে পারে, ঠিক আছে, কারোর ভমিটিং আসতে পারে। ওকে, কারোর ভয় লাগতে পারে, পুরানো ট্রমা মনে পড়ে যেতে পারে। ওকে, মনের যে ইনস্টিংটিভ নেচার সেটাকে অনেক বেশি কম সময়ে সাপ্রেস করতে শুরু করলে তাতে অনেক রকমের মানে সেই ইনস্টিংটিভ নেচারটা ফিরে আসার জন্য সে আরও অনেক বেশি পরিমাণে ফোর্স নিয়ে ফিরে আসে, তখন অনেক রকমের প্রবলেমস হতে পারে, মানে ক্রাইমের ইন্টেনশন বেড়ে যেতে পারে। তো কোনো রকম জিনিস না জেনে না বুঝে বা হচ্ছে একটা ইউটিউব ভিডিও দেখে নিয়ে বা হচ্ছে অন্য একজন সদ্গুরু এটা বলে দিয়েছে, সন্দীপ মাহেশ্বরী এটা বলে দিয়েছে, তার থেকে আমরা এটা বুঝে গেছি, জিনিসটা এমনটা অতটা সহজ নয় অ্যাকচুয়ালি। ইউ নিড দিস কাইন্ড অফ কমপ্লিট নলেজ, একটা টোটাল আন্ডারস্ট্যান্ডিং তোমার দরকার। হ্যাঁ, অবশ্যই যে প্রথম যে স্টেপসগুলো আছে, বিশেষ করে প্রথম 2 বা 3টে স্টেপস, সেগুলো তুমি এমনিই প্র্যাকটিস করতে পারবে একটা হিউম্যানিটেরিয়ান লেভেলে, যে মানুষকে মিথ্যা কথা বলা উচিত নয়, সবসময় সত্যি কথা বলতে হবে, কাউকে মার্ডার, খুন ইত্যাদি একদমই করা উচিত নয়, ঠিক আছে, বা হচ্ছে ফর এক্সাম্পল চুরি করা উচিত নয়। উই অল নো দিস থিং, দিস আর অন দ্য লেভেল অফ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড। কিন্তু যখনই আমরা হচ্ছে প্রথম 3টে স্টেপকে ক্রস করে যাচ্ছি, ইনফ্যাক্ট আসানাসও হচ্ছে খুবই ডিফিকাল্ট স্টেপ, মানে বডি পশ্চার। ওকে, তারপরের থেকে ধীরে ধীরে জিনিসগুলো অনেক ডিপার লেভেলে পৌঁছায় এবং সেগুলো মানে প্রপার নলেজ ছাড়া আমরা প্র্যাকটিস করতে পারবো না। এবং লাস্টের 3টে স্টেপ তো আরোই অনেক ডিপার। ওকে, সেগুলো অনেক এক্সট্রিম নলেজ দরকার, সেগুলো সম্পর্কে স্টাডি করা দরকার, সেগুলো সম্পর্কে জানতে হবে, দেন ইট ইজ পসিবল। ওকে, তো আমরা জাম্প মেরে যখনই চলার চেষ্টা করবো, জাম্প দিয়ে তখন হচ্ছে দেয়ার ক্যান বি লটস অফ প্রবলেমস। ওকে, এবং এরকম অনেক মানুষের আগে হয়েছে। ওকে, তো সেই জন্য প্রপার নলেজ ছাড়া, প্রপার গাইডেন্স ছাড়া যেন আমরা সেটা যেন করার চেষ্টা না করি। ওকে, আচ্ছা, লাস্ট আরও একটা জিনিস এখানে আমরা অ্যাড করবো, সেটা হচ্ছে কি যে সাম্যামা, অর্থাৎ যখন আমরা ধারণা, ধ্যান, সমাধি তিনটেই একসঙ্গে কোনো একটা বস্তুর উপরে আমরা মেডিটেট করছি, কোনো একটা বস্তুর উপরে এই 3 রকমের মেডিটেশন একসঙ্গে যখন করছি বা করতে পারছি, তখন সেখানে অনেক রকমের পাওয়ার বা অনেক রকমের ক্যাপাসিটি আমাদের মধ্যে তৈরি হয়, যেগুলো এতদিন আমাদের ছিল না। যেমন ফর এক্সাম্পল, যদি কোনো একজন মানুষ এই সাম্যামা সমাধি এটা যদি প্র্যাকটিস করতে থাকে, সেটা হচ্ছে কি না হচ্ছে অন দ্য চেঞ্জেস অফ সংস্কারাস মানে হচ্ছে বিহেভিয়ার, ব্যবহার আমরা বলতে পারি। কিন্তু সেই ব্যবহারটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি, আমরা কেমনভাবে ব্যবহার করছি অন্যদের উপরে বা অন্যদের সাথে, সেটাকে কিন্তু সংস্কারাস মানে হচ্ছে মনের ভিতরে একটা ব্যবহার আছে বা মনটা অনবরত বিভিন্ন রকম রূপ নিচ্ছে। যা কিছু আমরা শুনছি, দেখছি, ঠান্ডা লাগছে, গরম লাগছে, মন সেটার প্রতি হচ্ছে কি রিয়াকশান করছে, প্রতিক্রিয়া দিচ্ছে। সেটাকে হচ্ছে বেসিক্যালি বলা হয় কি সংস্কারাস। ওকে, সংস্কৃতে বলা হয় সংস্কারাস। ওকে, এবং সেটাকে আমরা অবজেক্টিভ লেভেলে হচ্ছে বিহেভিয়ার বলতে পারি, বা হচ্ছে আমাদের চিত্তার যে বিহেভিয়ার। ওকে, সেই যে সংস্কারাস সেটা পরিবর্তন হতে থাকে, চেঞ্জ হতে থাকে।
আজ থেকে 5 বছর আগে আমার মাইন্ড যেরকমভাবে কাজ করতো, প্রতিক্রিয়া দিত সমস্ত বিষয় প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে একদম এক এক সেকেন্ডে, এখন যেভাবে দেয় সেটা হচ্ছে ডিফারেন্ট। 10 বছর আগে যেরকম দিত এখন সেটা ডিফারেন্ট। তো এই যে পরিবর্তন হচ্ছে, যে সংস্কারাসগুলো, এই পরিবর্তন সংস্কারাসের, তার উপরে যদি আমি ওই 3 রকমের যে মেডিটেশন, ধারণা, ধ্যান, সমাধি যদি প্র্যাকটিস করতে শুরু করি, যে কিভাবে এটা পরিবর্তন হচ্ছে, কিভাবে এটা চেঞ্জ হয়েছে আমার মনটা, আমার চিত্তাটা, ঠিক আছে, মানে মাইন্ড স্টাফটা, তাহলে হচ্ছে আমি ধীরে ধীরে এমন কিছু জ্ঞান অর্জন করতে পারবো যেটার মাধ্যমে আমি পাস্ট অ্যান্ড ফিউচারকে জানতে পারবো, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো ওকে, যে এর পরে কী হতে চলেছে, বা যে জিনিসগুলো আমি জানি না সেগুলো আমি জানতে শুরু করবো পাস্ট সম্পর্কে। ওকে, এগুলো এক ধরনের ক্যাপাসিটি তৈরি হয়। দিস আর রিটেন ইন অরিজিনাল টেক্সট। ওকে, মানে অ্যাকচুয়াল রাইটিংয়ের মধ্যে এরকম জিনিস লেখা আছে এবং আমার সামনেই বইটা আছে। ওকে, নাও এরপরে হচ্ছে কি আরেকটা জিনিস, যেমন ফর এক্সাম্পল ওয়ার্ড, যদি আমরা শব্দের উপরে ওই সাময়ামা সমাধি যদি আমরা প্র্যাকটিস করি, মানে একটা শব্দের উপরে আমরা, মানে শব্দ, তার উপরে আমরা হচ্ছে ধারণা, ধ্যান, সমাধি তিনটেই আমরা অভ্যাস করতে শুরু করলাম, তাহলে কি হবে, তাহলে আমরা ধীরে ধীরে সেই শব্দের যে মিনিং সেটা বুঝতে পারবো, এবং ধীরে ধীরে কি আমরা যে সমস্ত ভাষাগুলো জানি না, বা বিভিন্ন অ্যানিমালস বা প্রাণী, তাদের যে আওয়াজ বা যে কোনো রকম সাউন্ড, হোয়াট ডাজ ইট মিন, সেটা আমরা বুঝতে পারবো। কোনো একটা প্রাণীও যদি কোনো একটা আওয়াজ করে, তাহলে সে কী বলতে চাইছে, তার এক্সপ্রেশনটা কী, সেটাকে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো যখন আমরা সেই, মানে অনেক অনেক বেশি মেডিটেশন করে যখন শব্দের উপরে সেটাকে আমরা গ্র্যাপস করে নিতে পারবো, পুরোপুরি আমরা বুঝতে পারবো। ওকে, তো এরকমভাবে আমরা সাময়ামা যে সমাধি বা সাময়ামা যে প্র্যাকটিস, ধারণা, ধ্যান, সমাধি তিনটে একসঙ্গে বিভিন্ন জিনিসের উপর আমরা প্র্যাকটিস করার মাধ্যমে বিভিন্ন রকমের পাওয়ার, বিভিন্ন রকমের জিনিস আমরা বা নলেজ আমরা গেইন করতে পারি। কিন্তু তার মধ্যে যদি কেউ আটকে যায়, তাহলেও সে আর সিডলেস সমাধিতে পৌঁছতে পারবে না। ওকে, তো এই জিনিসটাকেও মানে পাওয়ার গেইন করতে করতে একটা সময় আসবে যখন হচ্ছে এগুলোকেও ত্যাগ করে দিতে হবে, এগুলোকেও স্যাক্রিফাইস করে দিতে হবে, তারপরে গিয়ে হচ্ছে সিডলেস সমাধি আমরা অ্যাচিভ করতে পারবো, যেখানে আমরা ট্রুলি গড রিয়েলাইজেশনকে আমরা হচ্ছে এক্সপিরিয়েন্স করতে পারবো, আমরা ট্রুলি হচ্ছে সেলফ রিয়েলাইজেশনকে আমরা অ্যাচিভ করতে পারবো। ওকে, যেটা হচ্ছে আমরা বলছি কি যেটাকে সিডলেস সমাধি। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও, যেখানে আমরা বেসিক্যালি 8টা ডিফারেন্ট যে স্টেপস যোগার যে ফিলোসফি সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছি, এবং লাস্টে আমরা সিডলেস সমাধি সম্পর্কে আলোচনা করেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং যদি তোমরা আরও ডিটেলসে জানতে চাও যে চিত্তা কী বা হচ্ছে মাইন্ড কীভাবে কাজ করে, মানে অ্যাকর্ডিং টু ইয়োগা ফিলোসফি, তাহলে ডিসক্রিপশনে আমি 2টো ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, ভিডিও 1 এবং ভিডিও 2, সেখান থেকে তোমরা সেগুলো দেখতে পারবে। ওকে, যেটা হচ্ছে আরও কিছুটা নলেজ তোমাদেরকে হেল্প করবে জানতে বা বুঝতে। ওকে, তো আজকের জন্য এতটুকু, পরের ভিডিওতে দেখা হবে। এবং যদি তোমরা আমাদের পারপাসফুল লিভিং কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও, বা হচ্ছে যদি আমাদের অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও, বা আরও যে সমস্ত প্রোগ্রামস আছে লাইভ প্রোগ্রাম, সেগুলোর সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, এখানে তোমরা যোগাযোগ করে সেখানে তোমরা যুক্ত হতে পারো। ওকে, পারপাসফুল লিভিং কোর্স হচ্ছে খুবই ভালো একটা কোর্স, এবং এটা তোমাকে লাইফের সমস্ত দিক থেকে হেল্প করবে। যারা কমপ্লিট করেছে তাদের রিভিউ আমি এখন পাচ্ছি, বেসিক্যালি লাস্ট 1 সপ্তাহ 10-12 দিন ধরে আমি তাদের রিভিউগুলো আমি তারা দিচ্ছে আর কি। তো আমি মানে যতটা ভালো আশা করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি ভালো হয়েছে। ওকে, তো যদি তুমি সত্যি সত্যি তোমার লাইফ সম্পর্কে সিরিয়াস হও, তাহলে অবশ্যই পারপাসফুল লিভিং কোর্সের সঙ্গে যুক্ত হও। সেটা তোমার বয়স 17 বা 18 হোক না কেন, বা 70 বা 80 হোক না কেন, তোমাকে একটা নতুন পার্সপেক্টিভ দেবে, জীবনটাকে কিভাবে তুমি নির্বাহ করবে বা জীবনটা কিভাবে তুমি পরিচালনা করবে তার উপরে। ওকে, সেখানে তোমার হ্যাবিটস থেকে শুরু করে মেন্টাল মডেল থেকে শুরু করে তোমার লাইফের পারপাস, গোলস, অ্যাম্বিশন, সেই সমস্ত কিছু সম্পর্কে অনেক ডিটেলসে আলোচনা করা হয়েছে। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আজকের দিন এতটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা।